নমস্কার, আমি শর্মিষ্ঠা। তো আজকে তোমাদের টপিক হলো আয়তঘন। যেটা আজকে আমরা করব সেটা হচ্ছে ট্রু ফলস, সত্য মিথ্যা, যেটা 1 মার্কসের আমাদের এক্সামে এসে থাকে, ট্রু ফলস। তো সেটা আজকে আমরা সলভ করব। তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকের আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। আবার বলছি, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকের আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। তো কোয়েশ্চেনটা দেখে একটুখানি বুঝতে পারছো যে এখানে দুটো ঘনকের কথা বলা হয়েছে, প্রথম ঘনক, দ্বিতীয় ঘনক। ওকে, আমরা একটু লেখা স্টার্ট করি কি বলছে। তো এখানে দুটো ঘনক পাচ্ছি আমরা, একটা হচ্ছে প্রথম ঘনক আর একটা হচ্ছে দ্বিতীয় ঘনক। এখানে কোনো নাম্বার বলে দেয়নি, জাস্ট এটা বলে দিয়েছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ। কার দ্বিগুণ? দ্বিতীয় ঘনকের। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ দ্বিতীয় ঘনকের। তো আমাকে তার মানে জানতে হবে যে দ্বিতীয় ঘনকের ধারের দৈর্ঘ্য কত, তারপরেই আমরা বার করতে পারবো যে তাহলে প্রথম ঘনকের কত। দ্বিগুণ মানে তার সাথে 2 দিয়ে গুণ করতে হবে, মানে দ্বিতীয় ঘনকের ধারের দৈর্ঘ্য যা হবে তার সাথে প্রথম ঘনকের ধারের দৈর্ঘ্য 2 দিয়ে গুণ করতে হবে। তো আমরা তাহলে দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে ধারের দৈর্ঘ্যটা ধরে নিই। তো দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে ধরি ধারের দৈর্ঘ্য x একক। এবার দ্বিতীয় ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা জেনে গেলাম। ফার্স্ট লাইনে কি বলেছে? একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে, তার মানে প্রথম ঘনক হচ্ছে দ্বিতীয় ঘনকের ধারের দৈর্ঘ্যের দ্বিগুণ। তার মানে দ্বিতীয় ঘনকের ধারের দৈর্ঘ্য যদি x হয়, তাহলে প্রথম ঘনকের ক্ষেত্রে ধারের দৈর্ঘ্য হবে 2x। দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করতে হবে। ধারের দৈর্ঘ্য হবে তাহলে x গুণ 2 মানে 2x একক। আচ্ছা, এবার বলেছে কি, তাহলে আয়তন হবে প্রথম ঘনকের 4 গুণ। তার মানে আমাকে দুটোরই আয়তন বের করতে হবে। বের করার পর আমি বুঝতে পারবো কে কার কত গুণ। তাহলে আমি প্রথম ঘনকের আয়তন বের করে ফেলি আর দ্বিতীয় ঘনকের আয়তন বের করে ফেলি। প্রথম ঘনকের ক্ষেত্রে আয়তন হচ্ছে a কিউব। a মানে ধার বা বাহু, তো জানি আমরা ধার কত, 2x। তাহলে 2x এর হোল কিউব। এটাকে সলভ করি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। 2x কিউব মানে কি 2x ইন্টু 2x, তো 8x কিউব। এটা হচ্ছে প্রথম ঘনকের আয়তন। দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে আয়তনটা বের করে ফেলি। এটারও আমি ধার জানি, x এর কিউব। তাহলে এটা হলো দ্বিতীয় ঘনকের আয়তন, এটা হলো প্রথম ঘনকের আয়তন। এবার দেখি, এটা হচ্ছে 8x কিউব, এটা হচ্ছে x কিউব। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 8x কিউবটা বড়, x কিউবটা ছোট। তার মানে হচ্ছে দ্বিতীয় ঘনকের 8 গুণ হচ্ছে প্রথম ঘনকের আয়তন। কারণ এর সাথে আমি যদি গুণ 8 করি তাহলেই এইটা বেরোবে। তার মানে কি দ্বিতীয় ঘনকের আয়তনের 8 গুণ হলো প্রথম ঘনকের আয়তন। তার মানেটা কি দাঁড়াচ্ছে? দ্বিতীয় ঘনকের আয়তনের 8 গুণ হলো প্রথম ঘনকের আয়তন। অঙ্কটা করে আমাদের এটা দাঁড়াচ্ছে, কিন্তু আমাকে কোয়েশ্চেনে বলেছে কি যে ঘনকের আয়তনের প্রথম ঘনকের 4 গুণ, মানে দ্বিতীয় ঘনকের আয়তন হচ্ছে প্রথম ঘনকের 4 গুণ। তো দুটোই পুরো উল্টো, মানে উল্টোও না,
ঠিক না আর কি। আমার যেটা বেরিয়েছে যে দ্বিতীয় ঘনকের আয়তনের 8 গুণ হচ্ছে প্রথম ঘনকের আয়তন, আর বলছে হচ্ছে দ্বিতীয় ঘনকের আয়তন প্রথম ঘনকের 4 গুণ। তো অবভিয়াসলি এটা মিথ্যা হবে। 1 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হবে, 1 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হবে মিথ্যা। 1 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হবে মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন আমাদের বলছে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতা হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। কি বলছে যে বর্ষা হয়েছে, বর্ষার সময় একটা জমি আছে, যে জমিটা হচ্ছে মানে 2 হেক্টর জমি, মানে হচ্ছে জমিটার ক্ষেত্রফল বলা হয়েছে যে 2 হেক্টর। এই 2 হেক্টর ক্ষেত্রফল যুক্ত জমিতে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার জন্য জল জমে গেছে, আর জল জমে যাওয়ার পর যে উচ্চতাটা দাঁড়িয়েছে জলের সেটা হচ্ছে 5 সেমি। বলছে যে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার, মানে বেসিক্যালি আমাকে বৃষ্টির জলের আয়তনটা বের করে দেখতে হবে যে যেটা আমাকে কোয়েশ্চেনে বলা হয়েছে সেটা অ্যাকচুয়ালি সেটাই কিনা, মানে ঠিক কিনা। তো আমাকে বেসিক্যালি যেটা বার করতে হচ্ছে যে বৃষ্টির জলের আয়তন। এবার বৃষ্টির জলের আয়তন বা ধরো আয়তন বের করতে গেলে আমার ফর্মুলা আমরা জানি, এখানে যদি দেখো তো আয়তনের ফর্মুলা আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো কি করতে হবে, আয়তনের ফর্মুলা আমরা জানি কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। তো তার মানে আয়তন আমাকে বের করতে গেলে আমাকে জানতে হচ্ছে দৈর্ঘ্য, জানতে হচ্ছে প্রস্থ, আর জানতে হচ্ছে উচ্চতা। আর এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ক্ষেত্রফল। 2 হেক্টর জমি মানে জমিটার ক্ষেত্রফল দেওয়া আছে, জমির ক্ষেত্রফল দেওয়া আছে কি 2 হেক্টর, জমির ক্ষেত্রফল দেওয়া আছে 2 হেক্টর। এবার ক্ষেত্রফল মানে একটু ভাবো তাহলে বুঝতে পারবে, ক্ষেত্রফল মানে কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে 2 হেক্টর, মানে আমরা এইটুকানি জানি। আর উচ্চতা তো বলেই দিয়েছে যে 5 সেমি উচ্চতা যুক্ত, উচ্চতা তো আমাদের বলেই দেওয়া আছে যে 5 সেমি। হেক্টরটাকে এবার এখানে যদি আমি 2 হেক্টর লিখি ইন্টু 5 সেমি করি, এদের মাল্টিপ্লাই করা যাবে না, করা যাবে না, কারণ এদের দুজনের যে একক আছে তারা আলাদা। তো আমাদের দুজনকে সেম এককে নিয়ে যেতে হবে, দুজনকে আমরা সেম এককে নিয়ে যাব। আচ্ছা 2 হেক্টরকে আমি তাহলে সেন্টিমিটারে নিয়ে যাই। এখানে বলে দেওয়া আছে যে 1 হেক্টর ইজিক্যাল টু 100 আর, তার মানে 2 হেক্টর ইজিক্যাল টু 200 আর। আর 1 আর যদি 100 বর্গমিটার হয় তাহলে 200 আর ইজিক্যাল টু 200 আর কত বর্গমিটার হবে, 200 আর ইন্টু 100 মানে এত বর্গমিটার। কি হলো ব্যাপারটা আবার বোঝাই, 1 হেক্টর মানে হচ্ছে 100 আর, 1 হেক্টর মানে হচ্ছে 100 আর, এখানে ছিল 2 হেক্টর, তাহলে কত হবে 100 ইন্টু 2 200 আর। এবার 1 আর মানে হচ্ছে 100 বর্গমিটার, তাহলে 200 আর মানে 100 ইন্টু 200 ইজিক্যাল টু 20,000 বর্গমিটার। এবার এটাকে আমি মিটারে নিয়ে যাই, ওটা যখন মিটারে চলে এসছে, বর্গ তো এসছে কারণ এটা ক্ষেত্রফলের জন্য বর্গ এসছে, বাট অ্যাকচুয়াল যে বেসিক যে এককটা সেটা মিটার, তো এটাকে আমি মিটারে নিয়ে যাই। তো এটাকে মিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তার মানে কত আসবে 0.05 মিটার। দুটোই এবার সেম এককে চলে আসলো, এবার আমি লিখতে পারবো। তাহলে আমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বেরোলো 20,000 বর্গমিটার ইন্টু উচ্চতা বেরোলো আমার 0.05 মিটার, আর আয়তন আমরা প্রকাশ করি ঘনমিটারে, তো এককে আসবে ঘনমিটার। এবার এটা মাল্টিপ্লাই হবে 5 দুগুণ 10, 5 দুগুণ 10, বাকি যতগুলো জিরো আছে সবাই বসে যাবে। এখানে একটা পয়েন্ট আছে,
তো এবার দুটোর আগে পয়েন্ট হবে, দুটো জিরো বাদ যাবে, গিয়ে এখানে পয়েন্ট হবে, এত ঘনমিটার। তার মানে অ্যান্সার আসলো 1000 ঘনমিটার, কারণ পয়েন্টের পরে জিরোর কোনো দাম থাকে না। তো অ্যান্সার আসলো 1000 ঘনমিটার। আর ওখানে তাই দেওয়া আছে যে বৃষ্টির জলের আয়তন হবে 1000 ঘনমিটার। আমার অ্যান্সারও এসছে যে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। তো এখানে দুইয়েরটা আমাদের সত্য, দুইয়েরটা আমাদের সত্য, দুইয়ের অ্যান্সারটা আমাদের সত্য হবে। নেক্সট কোয়েশ্চেন বলছে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল ইজিক্যাল টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটা খুবই ইজি। বলছে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। বাট যদি তুমি এখানে খেয়াল করো, ঘরের 4 দেওয়াল মানে পার্শ্বতলের কথাই বলা হচ্ছে, বিকজ দেওয়াল যেহেতু পাশে পাশে থাকে, তো যেটা পাশে থাকে সেটা পার্শ্বতল, আর দেওয়াল যেহেতু পাশে থাকে, তো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বা ঘরের পার্শ্বতলের ক্ষেত্রফল জিনিস দুটো সেম। তো এখানে যেটা লেখা আছে যে সমকোণী চৌপলের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তো এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, যেটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা পরিসীমা হিসেবে বলে থাকি, পরিসীমার ফর্মুলা এটা। তাহলে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, কিন্তু ওখানে বলছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তো অবভিয়াসলি এটা ভুল। 3 নম্বরের অ্যান্সার আমাদের মিথ্যা, কারণ যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা নয়, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। তো এটা হবে আমাদের মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন বলছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6a² বর্গ একক। তো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ডিরেক্ট এক ফর্মুলা আছে, আমরা জানি 6a² বর্গ একক। তো এটা তো ঠিকই বলছে যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6a² বর্গ একক, এটা সত্যি, এটাতে কিছু বোঝানোর নেই, এটা ডিরেক্ট একটা ফর্মুলাই আছে। 4এরটা হচ্ছে কি, 4এরটা সত্যি, 4এর অ্যান্সারটা সত্যি, কারণ এটা আমরা ডিরেক্ট ফর্মুলাই জানি যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6a² বর্গ একক। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটাও আমরা জানি, এখানেও বোঝানোর কিছু নেই। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তো সেটাই আছে, সেটাই দেওয়া আছে কোয়েশ্চেন। তো 5এরটাও আমাদের সত্য, 5এরটা হচ্ছে সত্য। দুটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে ঘনকের আয়তনের অনুপাত 27:8। তো এখানে দুটো ঘনকের কথা বলা হয়েছে, আর যেটা তোমাকে ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাকে ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে আর বলে দিয়েছে আয়তনের অনুপাত এত। এবার সত্য না মিথ্যা সেটা তুমি বের করবে। কি করে বের করবে? না, আয়তনের অনুপাতটা আমরা বের করে দেখব। তো যেটা আগে প্রথম লাইনে বলা আছে ওটা আমরা আগে একটু লিখি, যে প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইস্টু দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। কত বলে দিয়েছে? 4:9। 4:9 বার করতে হবে কি? আয়তন বার করব। তো আমাদের কাজ কি? প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, এখান থেকে আমি প্রথম ঘনকের আয়তন বার করে নেব। দ্বিতীয় ঘনকের আয়তন বার করব, তাদের অনুপাত করব, যদি ওইটার সাথে মিলে যায় তাহলে সত্য, যদি না মিলে তাহলে মিথ্যা। সিম্পল। আচ্ছা, এখানে দিয়ে দিয়েছে কি প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 4, দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 9, দুটো অনুপাতে আছে, লিখলাম আমরা। এবার এটা হচ্ছে অনুপাতে আছে,
এদের কিন্তু মানে এমনি সমগ্রতলের ক্ষেত্রফল এত এইভাবে বলে দেয়নি, অনুপাতে বলে দিয়েছে। তো এখান থেকে আমি এটা বলতে পারি না যে প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 4, এটা কখনো বলতে পারি না। তো যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাকে ধরে নিতে হবে, এখানে আমাকে ধরে নিতে হবে, ধরি সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল 4x, এটা আমাকে ধরে নিতে হবে। আর এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রেও সমগ্রতলের ক্ষেত্রফল 9x। 9 বা 4 এটা শুধু আমরা বলতে পারি না, কারণ এটা অনুপাতে আছে। তো আমাদের এভাবে ধরে নিতে হবে, ধরি সমগ্রতলের ক্ষেত্রফল প্রথম ঘনকের ক্ষেত্রে 4x আর দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে হচ্ছে 9x। এবার আমরা এই প্রথম ঘনকের ক্ষেত্রে এটা বলতেই পারি যে 6a² = 4x, বলতেই পারি, কারণ 6a² মানেও ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, আর এখানে 4x মানেও সমগ্রতলের ক্ষেত্রফল, তো দুটোকে ইকুয়াল আমরা করতেই পারি। এখান থেকে আমি a² = 4x/6 লিখলাম। এদিকেও তাই, এদিকেও আমি 6a² = 9x লিখতে পারি। 6a² সমগ্রতলের ক্ষেত্রফল, 9x সমগ্রতলের ক্ষেত্রফল। এখান থেকে আমি a² বার করে নিই, a² = 9x/6। এবার আমাকে বের করতে হবে, এখান থেকে a বার করার আর দরকার নেই, ঝামেলা করার। আমার উদ্দেশ্য হচ্ছে এখন কি, প্রথম ঘনকের আয়তন বের করা, দ্বিতীয় ঘনকের আয়তন বের করা। আচ্ছা, এবার দেখি আয়তন কি করে বেরোবে। আচ্ছা, এখান থেকে a আগে বের করে নিই, তারপরে আয়তন বের করব। a আগে বের করে নিই, a = √4x/6। তো এখান থেকে a বেরিয়ে যাবে, a² রুট করলে a হয়, আর এটা হবে হচ্ছে 4 রুট করলে 2 হয়, যেটা বাইরে আসবে। x তো হবে না, আর 6 হবে না। এখানেও করে ফেলি, এখানে হচ্ছে a² যদি আমি রুট করি, এপাশেও রুট করতে হবে। তো আগে a² রুটের মধ্যে ঢোকালাম, এটাকে রুটের মধ্যে ঢোকালাম, রুট করি, এটার রুট হলে a হবে, আর 9 রুট হয় 3, কারণ 3 × 3 9, একটা 3 বাইরে আসবে। x কোনো চেঞ্জ হবে না, 6 কোনো চেঞ্জ হবে না। তো আমার a বেরিয়ে গেল, প্রথম ঘনকের ক্ষেত্রেও a বেরিয়ে গেল, দ্বিতীয় ঘনকের ক্ষেত্রেও a বেরিয়ে গেল। এবার প্রথম ঘনকের ক্ষেত্রে আমাকে আয়তন বের করতে হবে, উপরের দিকটা একটু মুছে দিই। প্রথম ঘনকের ক্ষেত্রে আমাকে আয়তন বের করতে হবে। প্রথম ঘনকের ক্ষেত্রে আয়তন মানে হচ্ছে a³। a আমরা জানি, তাহলে এটার কিউব, 2√x √6 এর কিউব। 2 এর কিউব কত হয়? 2 × 4, 4 × 8। √x এর কিউব মানে √x × √x × √x বাই √6 × √6 কিউব, মানে সেম সংখ্যা 3 বার মাল্টিপ্লাই এর রিলেশনে যাবে, সেম সংখ্যা 3 বার গুণের সম্পর্কে থাকবে। তো এটা হিসাব করলে দাঁড়ায়, দুটো √x মাল্টিপ্লাই করে x হয়, আর এই √xটা থেকে যাবে, দুটো √6 মাল্টিপ্লাই করলে হয় 6, আর এই √6টা থেকে যাবে। হলো, আয়তন বেরিয়ে গেল। এপাশে এবার দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে আয়তন বের করে ফেলি। a³ = 3√x √6 এর হোল কিউব। 3 এর কিউব করলে হয় 27, 3 এর কিউব করলে 3 × 3 = 9, 3 × 9 = 27, 27। আর এখানে আমরা অলরেডি করে এসেছি √x আর √6 এর কিউব আমরা অলরেডি করেছি, তো ওখানে আর এভাবে ভেঙে করব না, ওটা এটাই বসিয়ে দেব। x √x
বাই 6√6, x√x বাই 6√6। তো আমার আয়তন বেরিয়ে গেল, প্রথম ঘনকের আয়তন বেরিয়ে গেল, দ্বিতীয় ঘনকের ক্ষেত্রেও আয়তন বেরিয়ে গেল। এবার আমাকে করতে হবে অনুপাত। তো অনুপাত করে দেখি কত আসছে। প্রথম ঘনক ইস্টু দ্বিতীয় ঘনক, 8x√x বাই 6√6 ইস্টু 27x√x বাই 6√6। x√x কেটে যাবে, এপাশেও আছে তাই, 6√6 কেটে যাবে, এপাশেও আছে তাই। তাহলে সব কেটে গিয়ে পড়ে থাকলো 8 আর এখানে 27। তাহলে অ্যান্সার আসলো 8:27। ওখানে কি দিয়েছে? 27:8, 8:27 আর 27:8 দুটো কিন্তু সেম নয়। ওখানে মানেটা বলছে যে প্রথম ঘনকের আয়তন 27 সামথিং আর দ্বিতীয় ঘনকের আয়তন 8 সামথিং, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এসছে প্রথম ঘনকের আয়তন 8 সামথিং আর দ্বিতীয় ঘনকের আয়তন 27 সামথিং। তো দুটো কিন্তু এক নয়। তো আমাদের অ্যান্সার এটা। তার মানে 6 নম্বরের অ্যান্সার হবে মিথ্যা। কি বলছে? একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে 6√3 একক। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে 6√3 একক। ওকে, তো তাহলে আমার এখানে বার করতে হবে যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল লের সাংখ্যমান আয়তনের সাংখ্যমান। এবার দুটো ইকুয়াল কিনা আমাকে দেখতে হবে। আচ্ছা, এখানে যেহেতু কোনো ভ্যালু বলে দেয়নি তো বের করার কিছু নেই। আমাকে যেটা করতে হবে, আমাকে কাজ করতে হবে এই যে এখানকার ফর্মুলা নিয়ে, কারণ আমাকে কোনো ভ্যালু বলে দেয়নি। যদি ভ্যালু না বলে দিয়ে থাকে তো আমাকে ফর্মুলা নিয়ে কাজ করতে হবে। তো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা লিখে নিই আগে। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 6a²। আর ঘনকের আয়তনের কথা বলা হয়েছে, তাহলে আয়তনের ফর্মুলাটাও লিখি। ঘনকের আয়তন = a³। এই দুটোর কথা বলা হয়েছে, এই দুটোর ফর্মুলা লিখে ফেললাম। এবার কি বলছে আবার পড়ি। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান। সাংখ্যমান মানে ভ্যালু সমান। ভ্যালু সমান মানে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, যেহেতু আমাকে কোনো নাম্বার বলে দেয়নি তাহলে আমার কাছে এখন যেটা আছে সেটা হচ্ছে এটা। তো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আমার কাছে এখন 6a² আর আয়তন a³, এটাই হচ্ছে সাংখ্যমান। তার মানে বলতে চাইছে এইটা হচ্ছে এইটার ইকুয়াল, মানে এই দুটো সমান। এই ফার্স্ট লাইনটার মানে হচ্ছে 6a² = a³। তো আমি তাই লিখি যেরকম ওরা বলে দিয়েছে, 6a² = a³। নেক্সট কি বলছে, এরকমটা যদি হয়ে থাকে তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 একক হবে। আচ্ছা, এখান থেকে আমি এক কাজ করি, এখান থেকে এটা একটা ইকুয়েশন এসছে, ইকুয়েশনটাকে সলভ করি। ইকুয়েশন সলভ করা মানে এর মান বের করা। ইকুয়েশন সলভ করা মানে এখানে এটার মান বের করা। 6a² = a³। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এর ভ্যালু বের করব। এটা ইকুয়েশন মানে হচ্ছে এর ভ্যালু বার করা এখানে। তো এখানে যেটা কাজ হবে এর ভ্যালু বার করা। তো a²টাকে আমি ওপাশে নিয়ে চলে যাব, 6 এখানে থাকবে, a²টাকে ওপাশে নিয়ে চলে যাব, a³/a²। তো এটা যদি কাটাকুটি হয়ে যায় তাহলে পড়ে থাকে a, কারণ এখানে 3টে a ছিল আর নিচে 2টো a ছিল, কেটে গিয়ে একটা a থাকবে। তার মানে আমার এখানে আসলো a = 6। তার মানে a = 6 আসলো। আচ্ছা, এবার বলছে কি
কর্ণের দৈর্ঘ্য এত হবে, তার মানে আমাকে বেসিক্যালি কর্ণের দৈর্ঘ্য বার করতে বলছে। আচ্ছা, ঘনকের কর্ণের দৈর্ঘ্যর ফর্মুলা কি এখানে আছে, দেখতেই পাচ্ছ। ঘনকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু এ। তো এটা আমি লিখি, কর্ণ ইজিক্যাল টু √3 ইন্টু এ। এবার এর ভ্যালু কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি 6, তো বসিয়ে দেবো আমি √3 ইন্টু 6, তো এটা হয়ে গেল 6√3। আমাকে কোয়েশ্চেনে কি বলেছে, কর্ণের দৈর্ঘ্য হবে 6√3 একক। আমারও তাই বেরিয়েছে, কর্ণের দৈর্ঘ্য 6√3 একক। তার মানে এই যেটা দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সত্য, মানে 7-8টা আমার অ্যান্সার আসলো সত্য।